আজকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দ্বিতীয় টিউটোরিয়াল। এখানে আমরা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এই দুইটা টাইপস সম্বন্ধে জানব। আজকের লেকচারে মূলত অন পেজ এসইওটাকেই বেশি ফোকাস করব, অর্থাৎ একটি কন্টেন্ট লেখার জন্য অন পেজ এসইও বলতে আমরা কি বুঝি এবং অন পেজ এসইও কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা সেটা দেখাবো। অন পেজ এসইও এই কথাটার মধ্যেই একটা অর্থ লুকিয়ে আছে। অন পেজ অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট যে পেজগুলো রয়েছে, কন্টেন্ট পেজ, সেই নির্দিষ্ট ওয়েবসাইটের পেজগুলোকে যদি আমরা এসইও করতে পারি, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজড করতে পারি, তাহলে সেটাকে বলা হয় অন পেজ এসইও। অর্থাৎ গুগল ফ্রেন্ডলি কিওয়ার্ড সার্চিং থেকে শুরু করে ওই নির্দিষ্ট পেজটাকে যদি আমরা গুগলের যে ক্রলিং যে গাইডলাইন্স রয়েছে অথবা ক্রলিং করার যে ফ্যাসিলিটিসগুলো অথবা যেসব ক্রাইটেরিয়াগুলো ক্রলিংয়ের জন্য ডিসাইড করে বা ক্রাইটেরিয়াসগুলো রিকোয়ারমেন্ট হিসেবে থাকে যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রথম দিকে আসে, সেই ক্রাইটেরিয়াগুলোকে ফিল আপ করাই মূলত অন পেজ এসইও। এই অন পেজ এসইও মূলত নির্দিষ্ট একটা পেজের কোন কোন টার্মগুলোকে আমরা বলে থাকি, অর্থাৎ কি কি বিষয়গুলোকে আমরা অপটিমাইজড করা লাগে। প্রথমেই এই স্লাইডটাতে আমরা সেটা দেখতে পাচ্ছি যে অন পেজ এসইও মূলত একটা প্রসেস অফ অপটিমাইজিং এলিমেন্টস অন ইউর ওয়েবসাইট ইটসেলফ। অর্থাৎ ওয়েবসাইটের যতগুলো কন্টেন্ট রয়েছে, পেজ রয়েছে, ব্লগ পোস্ট হতে পারে, অর্থাৎ ওয়েবসাইট ইটসেলফ এটাকেই আমরা যদি অপটিমাইজড করতে পারি তাহলে সেটাকে বলা হবে অন পেজ এসইও। এই অন পেজের জন্য প্রত্যেকটা পেজে আমাদের যেগুলো কন্টেন্ট আমরা সাধারণত লিখি, সেই কন্টেন্ট লেখার সময় যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত সেগুলো হলো যে হেডার ট্যাগ। নির্দিষ্ট কোনো একটা আর্টিকেল লিখলে হেডারটাকে আমাদের অপটিমাইজ করতে হবে কিওয়ার্ডের ভিত্তিতে, মেটা ডেসক্রিপশন দিতে হবে, টাইটেল ট্যাগ দিতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অবশ্যই প্রথম কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা, কারণ কোনো একটা কন্টেন্টে আমরা 80% সময় আসলে দেওয়া উচিত কিওয়ার্ড রিসার্চ এবং বাকি 20% জাস্ট কন্টেন্টটা লেখা এসইও অপটিমাইজড করে। এখানে আরেকটা বিষয় আছে, যেমন কিওয়ার্ড সার্চ করার পরে ওই নির্দিষ্ট কিওয়ার্ডের যে সিমেন্টিক কিওয়ার্ড অর্থাৎ রিলেটেড কিওয়ার্ডগুলো, সেগুলো আমাদের কন্টেন্টের মধ্যে আনতে হবে। বর্তমানে যে গুগলের যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্স অনুসারে গুগল চায় যে প্রত্যেকটা কন্টেন্ট প্রথমেই হবে ইউজার ফ্রেন্ডলি, এরপরে হবে গুগল ফ্রেন্ডলি। কিন্তু এই ধারণা আগে ছিল যে গুগল ফ্রেন্ডলি আগে হতো, অর্থাৎ কিওয়ার্ডটাকে গুগল আগে র্যাঙ্কিং করতো। কিন্তু এখন গুগলের যে গুগল বট, সেই ক্রলিংয়ের যে অ্যালগোরিদম, অন্যান্য যে প্যারামিটার রয়েছে যে কোনো একটা কন্টেন্টটাকে র্যাঙ্কিং করার জন্য, সেগুলো মূলত ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট কিনা সেটাকে ওরা ডিসাইড করবে আগে, চেক করবে আগে। এজন্য গাইডলাইন্স অনুসারে ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ ইউজার পারফরমেন্সটা, ইউজার যে স্যাটিসফ্যাকশন, সেটাকে প্রায়োরিটি দিতে হবে কোনো একটা কন্টেন্ট লেখার সময়। অবশ্যই এর পরের পার্ট হলো যে ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ কন্টেন্ট লেখার সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক দিতে হবে, সিমেন্টিক ওয়ার্ড এগুলো সাধারণত বেটার হয়। এবং সাইট ম্যাপ দিতে হবে অবশ্যই একটা সাইট ম্যাপ। এটা সাধারণত কোনো একটা ওয়েবসাইট যখন বিল্ড করি তখন আমরা সাইট ম্যাপ দিয়েই থাকি সাধারণত, এজন্য অসুবিধা হয় না। সাইট ম্যাপ এটা মূলত একবারই দিতে হয়, প্রতিবার যখন কন্টেন্ট লিখি প্রতিবার এটা দেওয়ার প্রয়োজন হয় না।
এখন আমরা জানবো যে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ। একটা কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কিওয়ার্ড রিসার্চটাই প্রথমে করতে হবে এবং নির্দিষ্ট কিওয়ার্ড যেটা হাই কম্পিটিশন যদি হয় তাহলে আমাদের র্যাঙ্কিং করতে ডিফিকাল্ট হবে। এই জন্য চেষ্টা করতে হবে যে লো কম্পিটিশন এবং লো ডিফিকাল্টি স্কোর এবং সার্চ ভলিউম থাকবে অনেক বেশি। এই কিওয়ার্ডগুলো মূলত আমরা সার্চ করি বিভিন্ন যে টুলস রয়েছে, যেমন সেমরাশ অথবা উবার সাজেস্ট অথবা moz.com। এই কিওয়ার্ড সার্চিং টুলগুলো আমরা সাধারণত ইউজ করতে পারি। এখন কিওয়ার্ড আমরা কেন এত গুরুত্বপূর্ণ, এটা গুগল প্রথম যখন কোনো একটা পেজটাকে র্যাঙ্কিং করে নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে ভিত্তি করেই করে থাকে। অর্থাৎ কোনো একটা কন্টেন্ট যখন আমরা লিখি তখন গুগলের যে ক্রলিং ইন্ডেক্স অর্থাৎ ইন্ডেক্স করার প্রথম কাজ হলো ইন্ডেক্সিং কন্টেন্টটাকে, এবং গুগল ইন্ডেক্সিং যখন এই ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসবে তখন সেই নির্দিষ্ট কিওয়ার্ডটাকে গুগল ইউজাররা যখন সাধারণত কোয়ারি হিসেবে ইনপুট দেবে তখন ওই নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আমাদের কন্টেন্টটাকে অপটিমাইজড করতে হবে। তাহলে গুগলের পেজ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে আসবে এবং কন্টেন্টটাকে সহজেই কোনো ইউজার খুঁজে পাবে। গুগলের সাধারণত প্রথম যে 3 থেকে 4 পেজ পর্যন্ত মানুষ স্ক্রোল ডাউন করতে করতে যায় সার্চ নির্দিষ্ট পেজ ভিজিট করার জন্য। এই জন্য প্রথম পেজে আনাটা সবথেকে গুরুত্বপূর্ণ, এবং কিওয়ার্ড সার্চ করে লো কম্পিটিশন এবং লো ডিফিকাল্টি স্কোর, হাই সার্চ ভলিউম যদি আমরা এই প্যারামিটারগুলো আনতে পারি তাহলে, এবং সিমেন্টিক ওয়ার্ড যে প্যারামিটারগুলো বললাম প্রত্যেকটা যদি আমরা অপটিমাইজড করতে পারি নির্দিষ্ট পেজ, তাহলে আমরা ওই নির্দিষ্ট কন্টেন্টটাকে ওয়েবসাইটটাকে আমরা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবো। এখন আমরা কিওয়ার্ড রিসার্চের বিষয়ে কী কী প্যারামিটার সেটা আমরা প্রথমেই জানলাম যে সার্চ ভলিউমটা প্রথম ক্রাইটেরিয়া হিসেবে ধরতে হবে এবং নির্দিষ্ট কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি থাকলে বেটার। এরপরে কম্পিটিশন, অবশ্যই লো কম্পিটিশন এবং রিলেভেন্সি থাকতে হবে ওই নির্দিষ্ট ওয়েবসাইটের উপর ভিত্তি করে। কিওয়ার্ড ইউজেস, সিমেন্টিক কিওয়ার্ড। সিমেন্টিক কিওয়ার্ড নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে সিমেন্টিক কিওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ সিমেন্টিক কিওয়ার্ডগুলো যদি কোনো একটা কন্টেন্টে না থাকে গুগল সাধারণত র্যাঙ্কিং করে না। সেজন্য কোনো একটা কন্টেন্ট লেখার সময় অবশ্যই সিমেন্টিক কিওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে এবং সিমেন্টিক কিওয়ার্ডগুলো দিতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং যদি একটা মেইন কিওয়ার্ড হয় সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং টুলস অথবা হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, এগুলো হতে পারে সিমেন্টিক কিওয়ার্ড। এই কন্টেন্ট, এই কিওয়ার্ডগুলো অবশ্যই কন্টেন্টের মধ্যে দিতে হবে। টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ কাকে বলে? এখানে একটি কার্টুনে দেখা যাচ্ছে যে একটা ব্লু কালারের কোনো একটা ইউআরএলের কোনো একটা লিঙ্ক, যেটা যখন আমরা কোনো একটা কন্টেন্ট সার্চ করি এবং সার্চ ইঞ্জিন যে রেজাল্ট পেজ, সার্চ রেজাল্ট পেজে যে একটা প্রথম লিঙ্ক থাকে এবং ব্লু কালারের যেটা থাকে সেটাকে বলে টাইটেল ট্যাগ। অর্থাৎ টাইটেল ট্যাগে কিন্তু আমাদের প্রথম দিকেই এটা আমাদের যে কিওয়ার্ড এটা থাকা লাগবে। 50 থেকে 60 শব্দের ক্যারেক্টারের মধ্যে এই টাইটেল ট্যাগটা লিখতে হবে এবং এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ACRF RPS সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেই মূলত এই কিওয়ার্ডটা যখন থাকবে তখন ইউজাররা কোয়ারি করতে গেলে ওটা লিঙ্কতে ক্লিক করবে। এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং আনার জন্য। এরপরে ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচার আমরা যখন আমরা কন্টেন্ট লিখি তখন একটা নির্দিষ্ট ইউআরএল অটোমেটিক জেনারেট হয়
কোনো একটা কন্টেন্ট পাবলিশ করার পর সেই ইউআরএলে যদি কিওয়ার্ড না থাকে তাহলে সাধারণত সেই কন্টেন্টটা বা সেই পোস্ট সাধারণত র্যাঙ্কিংয়ে একটু ডিফিকাল্ট হয়। কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে যে কথাগুলো বোঝায়, ইউআরএলটাকেও আমাদের অপটিমাইজড করতে হবে। সেজন্য ইউআরএল একটা নির্দিষ্ট একটা লিঙ্ক তৈরি হয় যেটাকে কখনোই আমরা চেঞ্জ করতে পারি না। পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করি তাহলে এটা ব্রোকেন লিঙ্ক হবে এবং গুগল ক্রলিং করতে গিয়ে এটাকে খুঁজে পাবে না, তখন এটা 404 এরর দেখাবে। এজন্য ইউআরএল কখনো এডিট করার দরকার নেই, প্রয়োজন নাই। রিডিরেক্ট করে অনেক সময় করা যায়, কিন্তু এটা সাধারণত ওয়েবসাইটের জন্য প্রবলেম হয়। এখন কোনো একটা ইউআরএল যখন তৈরি হবে তখন অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। উইদাউট কিওয়ার্ড সেই ইউআরএলটা আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজড হবে না। মেটা ডেসক্রিপশন হলো কোনো একটা সার্চ ইঞ্জিন যে রেজাল্ট পেজ, যখন একটা কন্টেন্ট, একটা লিঙ্ক আসবে, একটা কন্টেন্ট শো করবে, তার নিচে কিছু লেখা থাকে। সাধারণত 155 ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হয়। এই কন্টেন্টটা, এই ডেসক্রিপশন দেখে মূলত কোনো একটা ভিজিটর তারা ক্লিক করে তাদের কাঙ্ক্ষিত যে কন্টেন্টটা তারা খুঁজে পাবে কিনা এই মেটা ডেসক্রিপশন দেখে সে বুঝতে পারে। এই জন্য এটা মেটা ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে এবং এসইও অপটিমাইজড করে কোনো একটা ভিজিটর যদি দেখে যেটা গুরুত্বপূর্ণ তার জন্য, তাহলে সেটাকে ক্লিক করবে। অর্থাৎ সিটিআর, অর্থাৎ ক্লিক থ্রু রেট, এটা নির্ভর করছে মূলত এই মেটা ডেসক্রিপশনের উপরে। অর্থাৎ কোনো একটা কন্টেন্ট যদি কেউ লেখার পরে এটা ইমপ্রেশন ভালো থাকে, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসে কিন্তু কেউ ক্লিক করে না, এর মানে হলো যে মেটা ডেসক্রিপশনটা সুন্দরভাবে লেখা হয়নি। অর্থাৎ ভিজিটরকে অ্যাট্রাক্ট করে এমন কোনো মেটা ডেসক্রিপশন লেখা হয়নি, অথবা মেটা ডেসক্রিপশন আদৌ লেখা হয়নি, ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, তখন গুগল অটোমেটিক একটা কিছু দিয়ে দেবে ওইখানে। এইভাবে মেটা ডেসক্রিপশনটাকে আমাদের এসইও কিওয়ার্ড সহ অপটিমাইজ করে দিতে হবে যাতে ভিজিটররা মেটা ডেসক্রিপশন পড়ে এটাকে ক্লিক করে। হেডার ট্যাগটা খুব একটা ভাইটাল ইস্যু। যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজড করে আমরা কোনো একটা কন্টেন্টে একটা সুন্দর গোছানোভাবে লিখতে হয়। প্রথমে একটা বড় একটা হেডিং থাকে, এই বড় হেডিংয়ের পাশে নিচে একটা সাব হেডিং থাকে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ আকারে প্রত্যেকটা কন্টেন্ট লিখতে হয় যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। অর্থাৎ নির্দিষ্ট একটা টাইটেল একটা, তার নিচে থাকবে সাব হেডিং, তার নিচে আরও স্মল, এভাবে একটা সিকোয়েন্সারি ফানেল আকারে কন্টেন্ট লিখতে হয় অর্গানাইজড ওয়েতে, যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজড হয়। এবং প্রত্যেকটা যে ট্যাগ, বিশেষ করে প্রত্যেকটা হেডার ট্যাগে যাতে কিওয়ার্ড থাকে এটা মাথায় রাখতে হবে। হেডার ট্যাগে একটা এক্সাম্পল এখানে H1 H2 H2, অর্থাৎ H1 যেটা প্রাইমারি হেডার ট্যাগ, এটা কিওয়ার্ড অবশ্যই দিতে হবে বোল্ড করে, এবং পরবর্তী যে হেডার ট্যাগগুলো H2 H3 H6 পর্যন্ত প্রত্যেকটাতে কিওয়ার্ড না দিলেও অসুবিধা হয় না, কিন্তু প্রথম H1 অ্যাটলিস্ট H1 হেডার ট্যাগে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক একটি গুরুত্বপূর্ণ, সাধারণত নো ফলো বা ডু ফলো থাকে। ডু ফলো লিঙ্ক হলো যে কোনো একটা ভিজিটর যখন কোনো একটা লিঙ্ক ক্লিক করবে তখন সে ওই নির্দিষ্ট পেজটাকে খুঁজে পাবে, অর্থাৎ এটাকে একটা ইফেক্টিভ একটা লিঙ্ক। যত বেশি লিঙ্ক অ্যাড করা যাবে কোনো একটি কন্টেন্টে তাহলে সেটা গুগলের অপটিমাইজড হবে, এবং এই লিঙ্কগুলো মূলত সিমেন্টিক ওয়ার্ডগুলোর সাথে রিলেটেড রেখে লিঙ্কটা দিলে বেটার হয়। তবে খুব বেশি লিঙ্ক, একেবারে ইন্টেনশনালি খুব বেশি লিঙ্ক দিলে এটা গুগল এটাকে পেনাল্টি হিসেবে ধরবে এবং ম্যানিপুলেট হিসেবে ধরবে, তখন এটাকে ভায়োলেট হিসেবে ট্রিট করতে পারে। এভাবে একটা ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ যখন একটা কন্টেন্ট কোনো একটা ইউজার পড়তে থাকবে তখন সে যাতে
প্রত্যেকটা বিষয় জানতে পারে সেটাকে মাথায় রেখে প্রয়োজনীয় সংখ্যক ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে। এবং ইন্টারনাল লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে সাধারণত বিশেষ করে যেসব ওয়েবসাইটগুলো নন প্রফিটেবল সেই ওয়েবসাইটগুলোকে বেশি প্রায়োরিটি দেয় গুগল, সেদিকে মাথায় রাখতে হবে। এখন আমাদের ইমেজ অপটিমাইজেশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গুগলের ক্রলিং করার সময় যখন কোনো একটা ইমেজ আমরা আপলোড করি, গুগল তখন এটাকে সার্চ ইঞ্জিন যে রোবট বট, গুগল বট, এরা আসলে ইমেজ চিনে না। তারা এটা কিভাবে ট্রিট করে, এটা অল টেক্সট দেখে, অল টেক্সটের যে টেক্সট থাকে সেই HTML কোড, সেখানে অল টেক্সটের যে টেক্সট দেওয়া থাকবে সেই টেক্সটটা দেখেই বুঝতে পারে যে এটা আসলে এই ইমেজটা এই ধরনের বিষয়কে উপস্থাপন করছে বা ডিসপ্লে করে। এইভাবেই আমাদের কোনো একটা ইমেজ আপলোড করার পর যদি সেটাকে আমরা অল টেক্সট না দেই, অল্টারনেটিভ টেক্সট, তাহলে সেটা অপটিমাইজড হয় না। এই জন্য অবশ্যই অপটিমাইজড করার জন্য অল টেক্সট দিতে হবে। অল টেক্সট দেওয়ার জন্য এখানে একটা রাউন্ড করে একটা আমাদের লাল বৃত্তের মধ্যে যে প্যারামিটারগুলো দেওয়া সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই অল্টারনেটিভ টেক্সট, যেমন এটা যদি হয় হোয়াইট ফুডস, যদি কিওয়ার্ড হয় তাহলে এখানে ক্যাপশনে হোয়াইট ফুডে থাকতে হবে। এবং এখানে যখন আমরা ইমেজটাকে সেভ করব, এখানে সেই ইমেজের নামটাও কিন্তু অবশ্যই হোয়াইট ফুড কিওয়ার্ড হিসেবেই সেভ করতে হবে। এটাও গুগল র্যাঙ্কিংয়ের সময় এটাকে ইমেজের নামটা কি সেটা HTML কোড হিসেবে এটা কাউন্ট করে এবং র্যাঙ্কিংয়ের জন্য হেল্পফুল হয়। এবং ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট, এখানে অবশ্যই হোয়াইট যে ফুড যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে এখানে যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টে অবশ্যই কিওয়ার্ডগুলো রাখতে হবে, তাহলে এটা ইমেজ অপটিমাইজড হবে। সাইট ম্যাপ, যেটা আমি বললাম যে দুই ধরনের সাইট ম্যাপ থাকে, HTML সাইট ম্যাপ এবং একটা হচ্ছে XML সাইট ম্যাপ। XML সাইট ম্যাপ সাধারণত ক্রলিং করার সময় গুগলের ক্রলিংয়ের জন্য এটা হেল্পফুল হয়। অর্থাৎ আমরা একটা সাইট ম্যাপ আপলোড করি, সেই সাইট ম্যাপটা হচ্ছে গুগলের ক্রলিংয়ের জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে কি কি কন্টেন্ট আছে এবং অর্গানাইজড ওয়েতে আছে কিনা সেটা বোঝার জন্য এই সাইট ম্যাপটা মূলত গুগল ইউজ করে থাকে। আরেকটা হলো যে HTML সাইট ম্যাপ, আমরা নিজেরা যখন নিজেদের ওয়েবসাইটে একটা অর্থাৎ ফুটার সেকশনে সাধারণত আমরা এটা লিখে দিই যে সাইট ম্যাপ, অর্থাৎ ওইখানে কি কি কন্টেন্ট থাকে, ওইখানে ক্লিক করলে আমরা মূলত পুরো ওয়েবসাইটটার ডিটেলস আমরা বুঝতে পারি, সেটা হলো HTML সাইট ম্যাপ। এটাও অ্যাড করা যায়। আবার XML সাইট ম্যাপটা অবশ্যই অ্যাড করাটা দরকার, কারণ ক্রলিংয়ের সময় গুগল এই সাইট ম্যাপটাকে খুব ইফেক্টিভলি কনসিডার করে এবং প্রত্যেকটা কন্টেন্টের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করার চেষ্টা করে। এজন্য সাইট ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ। এই হলো আমাদের আজকের অন পেজ এসইওর বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।